তো আমরা দুঃখ প্রকাশ করছি, আমাদের আসতে একটু দেরি হয়ে গেল জ্যাম সহ বিভিন্ন কারণে। আশা করি আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সেই প্রত্যাশা রাখছি সবার কাছে। আর আমরা পুরো জুন মাস ব্যাপী বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি ঘোষণা করেছি। এর সাথে আপনারা জানেন যে আল্লাহ তাআলা এই পৃথিবীকে ভারসাম্যপূর্ণ করে সৃষ্টি করেছেন, কিন্তু দুঃখজনক হলো সত্য, মানুষের নিজস্ব কামাইয়ের কারণে, মানুষের নিজস্ব বিপর্যয় সৃষ্টির কারণে মাঝে মাঝে এই পরিবেশ, এই ভারসাম্যের মধ্যে একটি অসামঞ্জস্যতা তৈরি হয় এবং এর মধ্যে দিয়ে প্রাকৃতিক বিপর্যয়ের বিভিন্ন কারণ বা বিভিন্ন বিষয়গুলো আমরা দেখতে পাই। সূরা রুমের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যেটা বলেছেন, জাহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, অর্থাৎ জলে এবং স্থলে যা কিছু বিপর্যয় তোমরা দেখো এর ম্যাক্সিমামটাই ঘটে তোমাদের নিজেদের হাতের কামাই। অর্থাৎ আমরাই আসলে পৃথিবীকে উত্তপ্ত করে তুলি। পৃথিবীতে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, নিঃসন্দেহে এটা মানে কোনো অলৌকিকভাবে ঘটেনি। মানুষ তার নিজস্ব কারণে, নিজস্ব স্বার্থের কারণেই বিশ্বযুদ্ধগুলো ঘটেছে এবং আমরা দেখেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধে অ্যাটমিক বোমের ব্যবহার করা হয়েছে এবং এখানে হিউজ পরিমাণ প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনা ঘটেছে। আমরা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি যে বাংলাদেশেও এটার প্রভাব অনেক বেশি, যেহেতু আমরা উপকূলীয় একটি দেশ। এখানে প্রাকৃতিক বিপর্যয়ের প্রভাবটা সবচেয়ে বেশি পড়ে। বন্যা হয়, এখানে খরা হয়, ঘূর্ণিঝড় হয় কিছুদিন পর পরেই। তো সবকিছু মিলে আমাদের কাছে মনে হয় যে প্রাকৃতিক এই বিপর্যয় থেকে রক্ষার জন্য ইসলামী ছাত্র শিবির একটি সচেতন ছাত্র সংগঠন হিসেবে আমরা বিগত সময়ে এই কর্মসূচিগুলো পালন করেছি। অর্থাৎ সবাইকে যেন সচেতন হয় প্রাকৃতিক বিষয়গুলো সম্পর্কে, শিক্ষার্থী সহ সাধারণ মানুষরা। জাতিসংঘের যেটা ভাষ্য, তাদের মতে একটি দেশের ভূখণ্ডের 25 ভাগের বেশি বনায়ন থাকা প্রয়োজন। তো বাংলাদেশের সরকারি তথ্য মতে আমরা যতটুকু জানি 17%-এর কথা উল্লেখ করা আছে, যে 17% বনায়ন। এখানেও বেশ ঘাটতি রয়েছে, প্রায় 8% আমাদের বনায়ন ঘাটতি। কিন্তু বেসরকারি বিভিন্ন তথ্য উপাত্ত এবং বাস্তব চিত্র যেটা বলে সেটা হলো 11 থেকে 13% সর্বোচ্চ বনায়ন রয়েছে। তো তার মানে এখানে প্রায় আমাদের 12 থেকে 13% বনায়নের ঘাটতি আছে। তো একটি দেশের জন্য এটা নিঃসন্দেহে অনেক বেশি হুমকি স্বরূপ। তো আমরা এই কর্মসূচিগুলির মাধ্যমে সবাইকে উৎসাহিত করতে চাই, সবাই নিজ নিজ জায়গা থেকে বৃক্ষরোপণ করবেন এবং নিজে যেমন বৃক্ষরোপণ করবেন, পাশাপাশি অন্যদেরকে আমরা উৎসাহিত করার জন্য সবার প্রতি, সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সচেতন মহল সবার প্রতি আহ্বান জানাবো। ওই দুইটি হাদিসের উদ্ধৃতি দিয়ে আমি শেষ করবো ইনশাল্লাহ। আপনারা জানেন যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের একটি হাদিসে বলেছেন যে তুমি যদি জানো যে কিয়ামত কনফার্ম, অর্থাৎ আমি জেনে গেছি যে আগামীকাল বা খুব শীঘ্রই কিয়ামত হয়ে যাবে, কিন্তু এরপরও তোমার হাতে যদি কোনো একটি চারা গাছ থাকে, কোনো একটি বীজ থাকে, তাহলে তুমি সেটা বপন করো। এবং এটাকে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন। অর্থাৎ এই বৃক্ষের গুরুত্বটা কত বেশি ইসলামের দৃষ্টিকোণ থেকে শুরু করে প্রাকৃতিক বিষয়ের জন্য। আরেকটা হাদিস মুসলিম শরীফে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন কেউ একটি বৃক্ষরোপণ করে এবং এই বৃক্ষ থেকে পরবর্তীতে যদি কোনো মানুষ অথবা কোনো পশু পাখি তারা সেখান থেকে উপকার লাভ করে, এই উপকারটা কয়েকটা ভাবে লাভ করতে পারে। একটা হচ্ছে সেটা বক্ষণের মাধ্যমে, সেটার ফল থেকে তারা উপকার লাভ করতে পারে, পাশাপাশি বৃক্ষের ছায়া থেকে উপকার লাভ করতে পারে। তো এটাকে যিনি বৃক্ষরোপণ করবেন তার জন্য সদকায়ে জারিয়া হিসেবে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, এত বেশি উৎসাহিত করেছেন। তো আমরা সবার প্রতি আহ্বান জানাবো, আসুন আমরা আমাদের বাংলাদেশের এই প্রাকৃতিক যে বিপর্যয়ের সম্মুখীন হতে যাচ্ছে অথবা দীর্ঘদিন ধরে আমরা যে সম্মুখীন হচ্ছি, এখান থেকে উত্তরণের জন্য সবাই নিজ নিজ জায়গা থেকে বৃক্ষরোপণ করব এবং পরস্পরকে আমরা উৎসাহিত করব। তো আমরা গত কয়েক বছর ধরে এই স্লোগানটি বলে আসছি, এবছরে সেই একই স্লোগান আমরা রেখেছি, যে একটি হলো বৃক্ষরোপণ করব জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে। তা আল্লাহ তাআলা আমাদের এই দেশকে যেন প্রাকৃতিক বিপর্যয় থেকে হেফাজত করে এবং আমাদের যে আবহমান ঐতিহ্য ছিল, সবুজ শ্যামল এবং একটি শান্তিময় পরিবেশ আমরা যেন বাংলাদেশে প্রতিষ্ঠা করতে পারি। সকলের কাছে আমরা সেই দোয়া কামনা করছি এবং আবারও সবার প্রতি এই আমাদের যে অভিযান, যে কর্মসূচি, এখানে সম্পৃক্ত হয়ে বাংলাদেশকে প্রাকৃতিকভাবে সমৃদ্ধশালী করার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক কষ্ট করে এসেছেন। কুমিল্লা মহানগর শাখাকে ধন্যবাদ জানাচ্ছি আয়োজনের জন্য। তো আবারও সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের তো হচ্ছে বৃক্ষরোপণ ছাত্র শিবিরের একটা নতুন কর্মসূচি না। আপনি যদি আমাদের বিগত সময়ের ওয়েবসাইট থেকে শুরু করে আমাদের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো যদি চেক করেন তাহলে এটা পাবেন। এবং তো এক্ষেত্রে আমরা অন্যান্য সময় বেশ কিছু মাইল ফলক বা গুরুত্বপূর্ণ প্রোগ্রামও করেছি। যেমন একটা সময় হচ্ছে 1,47,000 গাছ আমরা লাগিয়েছি
এরপরে হচ্ছে আমরা শহীদদের অর্থাৎ যতজন শহীদ হয়েছে শহীদ বাগান তৈরি করেছিলাম। তো এভাবে করে বিশেষ বিশেষ কিছু আকর্ষণীয় আমরা বিভিন্ন সময় আয়োজন করেছি এবং আমাদের এই ডকুমেন্টেশনগুলো আছে, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে এগুলো প্রোভাইড করব ডকুমেন্টারি আকারে। আশা করি সেখান থেকে আপনারা জানতে পারেন। তো আলহামদুলিল্লাহ এবছর যেহেতু আমাদের সুযোগটা অবারিত রয়েছে, ক্যাম্পাসগুলোতে আমরা সুস্থ ধারার যে রাজনৈতিক চর্চা সেটা আমরা করতে পারছি, এজন্য আমাদের এই প্রোগ্রামটাকে আমরা বেশি প্রমোশন করার চেষ্টা করছি। আশা করি শিক্ষার্থীরা এখানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে এবং পরিবেশ নিয়ে সবার মধ্যে সচেতনতা। এবং আপনি জানেন যে পুরো পৃথিবীতেই কিন্তু এই পরিবেশ বিপর্যয়ের জন্য সবাই হুমকির সম্মুখীন হচ্ছে এবং থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হিসেবে অথবা উপকূলীয় অঞ্চল হিসেবে আমরা কিন্তু এটার সমস্যার জন্য সবচেয়ে বেশি সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে। তো জন্য সচেতনতা আমাদের দিক থেকে বাড়াতে হবে, আমাদেরকে আমাদের অধিকার আদায় করে নিতে হবে। ইনশাআল্লাহ আশা করি আমরা সেটা করতে পারবো। সেকেন্ড যেটা বলেছেন সামনে নির্বাচন নিয়ে, তো একটি ছাত্র সংগঠন হিসেবে আমরা সবসময় বাংলাদেশের যে কোনো ইস্যু নিয়ে সচেতন থাকার চেষ্টা করি, সেটা বিগত সময়ে ছিলাম এবং আগামী নির্বাচনেও থাকবো। তো নির্বাচন রোড ম্যাপ নিয়ে ইতিমধ্যে সরকার যেটা বলেছে ডিসেম্বর থেকে জুন, এটা বারবার ওনারা বলার চেষ্টা করছেন। এক্ষেত্রে বিএনপি ডিসেম্বর নিয়ে বেশ মানে শক্ত অবস্থান নিয়েছেন। আবার জামাত বলেছেন যে সরকার যেটা রোডম্যাপ ঘোষণা করেছেন আমরা চাই যে এর মধ্যে দিয়ে হোক। তো আমি মনে করি এটা ব্যালেন্স করে সরকার সিদ্ধান্ত নেবেন এবং ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা চাই না যে এমন কোনো সিদ্ধান্ত হোক যেটা রাষ্ট্রের জন্য ক্ষতি হয়। তো আমরা চাইবো যে এমন সিদ্ধান্তই হোক যেটা রাষ্ট্রের জনগণের জন্য, রাজনৈতিক দলের জন্য, সবার জন্য কল্যাণকর হয়। সেই সিদ্ধান্তের প্রতি আমরা সমর্থন থাকবে ইনশাল্লাহ। আর থার্ড যেটা প্রশ্ন করেছেন বিভিন্ন বাম সংগঠন আমাদের বিষয়ে প্রোপাগান্ডা চালা, তো ওনাদের নেচারটাই এমন। আপনারা ওনাদের অতীত ইতিহাস ঘেটে দেখলে দেখবেন যে ওনাদের রাজনৈতিক কর্মসূচি থাকে হচ্ছে অন্য দলের প্রতি প্রোপাগান্ডা চালিয়ে রাজনীতি করা। তো আসলে যাদের নিজস্ব আদর্শিক কোনো বয়ান থাকে না, যাদের নিজস্ব কোনো রাজনৈতিক এজেন্ডা থাকে না, তারাই আসলে এই জাতীয় কাজগুলোর সাথে সম্পৃক্ত থাকে। আমরা তাদেরকে শিক্ষা নেওয়ার জন্য বলবো, অতীত থেকে শিক্ষা নিতে বলবো এবং 5ই আগস্ট পরবর্তী রাজনীতির যে নতুন ধারা সেটাকে বোঝার চেষ্টা করার জন্য বলবো, শিক্ষার্থীদের সাইকোলজি বোঝার জন্য চেষ্টা করার জন্য বলবো। আশা করি তারা সুস্থ ধারা ফিরে আসবে ইনশাআল্লাহ। একটা প্রশ্ন সেটা হচ্ছে বিগত দেখায় যে যে ক্রিয়ার একটা গুরুত্ব থাকে, যেটার একটা সক্রিয়তা থাকে, তো যে জিনিসটার আসলে কোনো সক্রিয়তাই নেই, যেটার কোনো বাস্তবসম্মত কোনো গ্রাউন্ড নেই, সেটার আসলে প্রতিক্রিয়া দেখানোর তো একটা বোকামি ছাড়া কিছুই না। তো বাংলাদেশে কে রাজনীতি করবে কি করবে না এটা তো আসলে কোনো ব্যক্তির ইচ্ছের উপর ডিপেন্ড করে না। বিগত সময়ে তো যিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রধান ছিলেন তিনিও তো বলেছেন কথায় কথায় আমাদেরকে নিষিদ্ধ করতেন এবং নিষিদ্ধ করার পর নিজেরাই মাত্র 5 দিনের ব্যবধানে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন। তো আমাদের জন্য দুর্ভাগ্য হচ্ছে আসলে আমরা অতীত থেকে শিক্ষা নেই না। তো ছাত্র দলের সভাপতিকে আমি সম্মান রেখে বলবো উনি অতীত থেকে শিক্ষা নিক, এটি আমরা চাই, এবং শিক্ষা নিয়ে রাজনীতি করতে পারলে এটা ওনার জন্য কল্যাণকর। আর যদি শিক্ষা না নিয়ে ফ্যাসিবাদের সুরেই কথা বলে তাহলে ফ্যাসিবাদের যে পরিণতি হয়েছে বাংলাদেশের সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থীরা সে একই পরিণতির দিকে ওনাদেরকে ঠেলে দিবেন। তো এই দায় তো আর আমাদের উপর যদি সেই দায় চাপিয়ে দেন তাহলে এটা দুর্ভাগ্য। আশা করবো যে এইগুলো হিসাব নিকাশ করে নিজেদের দায় যেন নিজেদের কে নিতে হয় সেভাবে করে আমরা কথা বলবো, বক্তব্য দিব, কর্মসূচি নিব, এটি সবার প্রতি আমরা নিষিদ্ধ দিয়ে বলছি। প্রথমত হচ্ছে আসলে ছাত্র শিবির রাজনীতি নিষিদ্ধ হোক এটা আমরা কখনো চাই না। তো কিছু কিছু প্রেক্ষাপট তৈরি হয়েছে, যেমন যে ইউনিভার্সিটি বা যে ক্যাম্পাসগুলোর কথা আপনারা বলেছেন সেখানে বিশেষ কিছু প্রেক্ষাপট ছিল। যেমন বুয়েটের কথা যদি আমরা বলি, আবরার ফাহাদের হত্যাকাণ্ডকে কেন্দ্র করেই মূলত কিন্তু ছাত্র রাজনীতির প্রসঙ্গটা সামনে আসে এবং শিক্ষার্থীর দাবির প্রেক্ষিতে প্রশাসন সেটা মেনে নিতে বাধ্য হয়। তো এখানে দুইটা বিষয় ঘটে, একটা হচ্ছে বাংলাদেশের সংবিধান কি বলে, সংবিধান কিন্তু সবাইকে তার রাজনৈতিক স্বাধীনতা দিয়েছে এবং যে কেউ যে কোনো দল বা সংগঠন করার তার অধিকার রয়েছে, এটা তার মৌলিক অধিকার, এটা একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে ক্যাম্পাসের বাস্তবতার প্রেক্ষিতে ক্যাম্পাস প্রশাসনের সিদ্ধান্তের বিষয়। তা আমরা দুটোকে সম্মান করি। এজন্য কোনো ক্যাম্পাসে যদি সামষ্টিকভাবে সবাই অধিকাংশই যদি সেখানে একমত হয় যে না এখানে রাজনীতি চলবে না, তা আমরা সেখানে বাড়াবাড়ি করতে চাই না, আমরা তাদের সেটার ইচ্ছাকে সম্মান জানাতে চাই। তবে বাংলাদেশের জাতীয় পর্যায়ে ভূমিকা রাখার জন্য সেই ক্যাম্পাসগুলোতেও যারা আছেন শিক্ষার্থী, আমরা তাদেরকে পুরো রাজনৈতিকভাবে সচেতন থাকার জন্য, এবং কেউ যদি পার্সোনালি তিনি রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে দেশের জন্য কল্যাণে ভূমিকা রাখতে চান, নিঃসন্দেহে এটাকে আপনি বাধা দিতে পারেন না।
সেজন্য আমরা দুটো বিষয়কে ব্যালেন্স রেখে ছাত্র শিবির তার অবস্থানকে সক্রিয় রাখার চেষ্টা করবে। আর প্রথম প্রশ্নটা কি ছিল স্যার? জি, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য আলহামদুলিল্লাহ এটা আছে, এটা আপনারা কখনো ভুল বুঝবেন না। রাজনৈতিক প্রেক্ষাপটে আসলে এক একজনের দল মত আদর্শ ভিন্ন থাকে এবং ভিন্ন বয়ান আসবে, ভিন্ন কথা আসবে, ভিন্নভাবে উপস্থাপন আসবে, কিন্তু তার অর্থ এই না যে ফ্যাসিবাদ বিরুদ্ধে আমরা মানে ভাঙন হয়ে গেছে, বিষয়টা তা না। আপনি দেখবেন এখনো পর্যন্ত হাসিনা কোনো একটা বক্তব্য দিলে কিন্তু যে ঝগড়াঝাটি যাই করুক না কেন তখন কিন্তু গলা গলা এসে সবাই একসাথে এক কাতারে দাঁড়িয়ে যায়। তো এই জায়গাগুলো আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করি যে ফ্যাসিবাদের প্রশ্নে ইনশাল্লাহ বাংলাদেশ ঐক্যবদ্ধ থাকবে, এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনার তাহলে ব্যক্তিগত জীবন নিয়ে করেছেন সেই ক্রাইটেরিয়ার আলোকে আমি হজ পালনের চেষ্টা করেছি। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন হজ